রাতে কটেজের বাইরে ফায়ারপ্লেস তৈরি করে সবাই গোল হয়ে বসলো। তুর্য তার গিটার নিয়ে এসে বলল, চল একটা গেমস খেলি। অরুণিকা উৎসাহ নিয়ে বলল, আমিও খেলবো। আচ্ছা, কিন্তু টুইঙ্কেল গেমসটা তোমার জন্য একটু কঠিন হবে। আরাফ বলল, সমস্যা নেই, ও যতটুকু পারবে আর কি। তুর্য বলল, আচ্ছা এখন খেলাটা হচ্ছে আমি যে কোনো 5টা গানের যে কোনো অংশের সুর গিটারে তুলব। সুরগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর সেই 5টা গান এক একজনকে দেওয়া হবে, যার ভাগ্যে যে গান পড়বে। আর এরপর তাকে জিজ্ঞেস করব সেটা কোন গান। যারা পারবে না তাদের আমার ইচ্ছে মতো একটা প্রশ্ন করব, উত্তর দিতে না চাইলে 1 চামচ লবণ খেতে হবে। ইমন অবাক হয়ে বলল, 1 চামচ লবণ? এটা কেমন আজগুবি শর্ত? তুর্য বলল, এই শর্ত মানতে না চাইলে সত্য কথা বলতে হবে, সঠিক উত্তর দিলে তো ঝামেলা শেষ। ইভান বলল, কিন্তু লবণ কোথায় পাবে? তুর্য তার পাশে থাকা একটা পলিথিন দেখিয়ে বলল, নিয়ে এসেছি। এরপর খেলা শুরু হলো। তুর্য গিটারের সুর তোলার আগে বলল, তাহমিদ সাবধান, না পারলে সব তথ্য ফাঁস হতে পারে। যদিও তুর্য এই কথা তাহমিদকেই বলল, কিন্তু তার মনোযোগ আহনাফের দিকে। সে মনে মনে ভাবছে, আজ তো আমি কিছু একটা করবো আহনাফ, তোর মাথায় কি চলছে এটা বের করার জন্যই তো এই খেলার আয়োজন করেছি। মোট 6টা গানের ছন্দ তুলে তুর্য বলল, আরফ দ্বিতীয়টা বল। খুবই পরিচিত গান হয় আরফ সহজে উত্তর দিয়ে দিল। ইভান আর ইমন একইভাবে পেরে গেল। এবার তাহমিদকে দিলে সে কোনোভাবেই গানটা মনে করতে পারছিল না। তাই এবার তুর্য তাহমিদকে জিজ্ঞেস করলো, এখন যেহেতু পারিস নি তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে তুই বাধ্য। তাহমিদ বলল, আচ্ছা ঠিক আছে, দেব। তুর্য বলল, প্রশ্ন হচ্ছে, তুই কি শতাব্দীকে ভালোবাসিস? তাহমিদ হালকা হেসে বলল, আমি জানতাম তোর মাথায় এমন উদ্ভট প্রশ্নই আসবে, তাই আমি প্রস্তুত ছিলাম। আর আমার উত্তর হচ্ছে না, আমি ওকে ভালোবাসি না। ভালোবাসা এত সহজ না যে হুট করে হয়ে যাবে। তুর্য আবার জিজ্ঞেস করলো, তাহলে কি পছন্দ করিস? তাহমিদ বলল, একটাই প্রশ্ন করার সুযোগ ছিল, যার উত্তর দেওয়া শেষ। তুর্য বলল, ঠিক আছে, এখন শতাব্দীকে এই কথা জানানো উচিত। তাহমিদ খানিকটা চমকে উঠল, পরক্ষণে বলল, আমার সমস্যা নেই। এবার অরুণিকা আর আহনাফ দুজনই তুর্যের দেওয়া গানের সুরটা ধরতে পারল না। যদিও তুর্য আহনাফকে ইচ্ছে করে কঠিন সুরটাই ধরিয়ে দিয়েছিল, যে গান আহনাফ কখনোই শুনেনি। এদিকে অরুণিকা না পারায় তাকে জিজ্ঞেস করা হলো, সে 6জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অরুণিকার উত্তর ছিল আরাফ। আর এরপর তুর্য আহনাফকে প্রশ্ন করলো, ছোটবেলায় টুইঙ্কেলকে তুই সহ্যই করতে পারতে না, এখন ওর মনোযোগ খোঁজার কারণ কি? আহনাফ আর আরাফ দুজনেই এ প্রশ্নে চমকে উঠল। ইভান তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, কারণ অরুণিকাও সেখানে উপস্থিত আছে। কিন্তু তুর্য তাতে ভ্রুক্ষেপ করল না। এদিকে ইমন আর তাহমিদ আহনাফের উত্তর শোনার জন্য কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আহনাফ এবার অরুণিকার দিকে তাকালো, অরুণিকাও তার দিকে তাকিয়ে আছে। সে হালকা কাশি দিয়ে বলল, ও যখন ছোট ছিল তখন খুব দুষ্ট ছিল, এখন সব কথা শোনে। তুর্য হেসে বলল, আমার প্রশ্নের উত্তর তো এমন হওয়ার কথা না। আহনাফ বলল, তাহলে তোর প্রশ্নের উত্তর হয়তো আমি জানি না। তুর্য বলল, তাহলে 1 চামচ লবণ খেতে পারবি? আহনাফ বলল, পারবো। তুর্য এবার অরুণিকাকে বলল, টুইঙ্কেল, তুমি কিন্তু নিজ হাতে খাইয়ে দেবে। অরুণিকা মাথা নেড়ে 1 চামচ লবণ আহনাফের সামনে নিয়ে গেল। আরাফ রাগী কণ্ঠে বলল, তুর্য, মজার ছলে বাড়াবাড়ি করবে না কিন্তু, অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুর্য বলল, 1 চামচ লবণ খেলে কিচ্ছু হবে না। আহনাফ বলল, সমস্যা নেই, আমি খেতে পারবো। অরুণিকা একবার আরাফের দিকে তাকালো, আরাফ তাকে ইশারায় না করলো। অরুণিকা এবার আহনাফের মুখের কাছে চামচ নিয়ে সেটা হালকা বাঁকিয়ে অর্ধেক লবণ আহনাফের শার্টের উপর ফেলে দিল। চামচে অল্প একটু লবণ ছিল, সেটা আহনাফ বুঝে ওঠার আগেই তার মুখে ঢুকিয়ে দিল। অরুণিকা আহনাফকে আড়াল করে দাঁড়িয়ে আছে বিদায় বিষয়টা তুর্য খেয়াল করলো না, শুধু আহনাফই বুঝলো, তাও ঘটনা ঘটার সেকেন্ড খানিক পর। পরে সে বিষয়টা পুরোপুরি ঢাকার জন্য দাঁড়িয়ে গেল, যাতে সব লবণ মাটিতে পড়ে যায়। আর এমন ভান করলো যা দেখে মনে হবে লবণ খেয়ে তার অনেক খারাপ লাগছে। এবার আহনাফ সোজা তার রুমে চলে গেল। অরুণিকাও পিছু পিছু গেল, গিয়ে দেখলো আহনাফ এক পাশে বসে আছে। অরুণিকা তার পাশে বসে বলল, দেখেছো আমি তোমাকে কেমন লবণ থেরাপি থেকে বাঁচিয়ে দিয়েছি?
আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দেখলাম। এখন আমাকে কি দেবে? আহনাফ ভ্রুকুচকে বলল, তোমার এত ঘুষ কেন লাগে? এটাই তো আমার আয়ের একমাত্র পথ। তোমরা বাইরে গিয়ে কাজ করো, আমাকে তো যেতে দাও না, তাহলে আমি কিভাবে টাকা পাবো? এই ছোটোখাটো কাজ বা সাহায্যের পরিবর্তে আমাকে টাকা দেবে, তোমারও কাজ হয়ে যাবে, আমিও কিছু আয় করলাম। আহনাফ অরুণিকার কথা শুনে হালকা হেসে পকেট থেকে মানিব্যাগ বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা ইচ্ছা নাও। অরুণিকা পুরো মানিব্যাগ খালি করে দিয়ে বলল, থাক, সবই নিয়ে নিলাম। ইচ্ছে মতো নিতে গেলে তোমার ওই বড় আলমারিতে যে টাকার ব্যাগ আছে ওইটাও খালি হয়ে যাবে। আহনাফ তার দিকে ভ্রুকুচকে তাকাতে সে উঠে চলে গেল। সকালে তুর্য রুম থেকে বের হয়ে আশেপাশে একা একা হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটা বেঞ্চের উপর গতকালকে সেই মেয়েটা বসে আছে। তুর্য এই মুহূর্তে সেই মেয়েটিকে পটানোর উদ্দেশ্যে সামনে এগোচ্ছে। তুর্যের একটা অভ্যাস হলো মেয়ে পটানো। সে সব মেয়েদের সাথে এমনভাবে কথা বলবে যাতে মেয়েরা তার প্রেমে পড়ে যায়, কিন্তু সে কারোর ব্যাপারে অতটা গম্ভীর হয় না। কারণ প্রেমে ফেলা আর প্রেম করা দুইটা তার কাছে দুই মেরুর মুহূর্ত। প্রেমে ফেলা তার দৃষ্টিতে মানসিক আনন্দ, প্রেম করা তার দৃষ্টিতে মানসিক অশান্তি। মূলত তাকে প্রেমে অনাগ্রহী করে তুলেছে তার বন্ধুদের বিগত সময়ের মর্মান্তিক সম্পর্কগুলো। তুর্য এবার মেয়েটির পাশে বসে পড়ল। মেয়েটি কান থেকে হেডফোন খুলে তুর্যের দিকে চোখ বড় বড় করে তাকালো। উপমা ভালোভাবে তুর্যকে দেখে বলল, আপনি গতকালকে সে ফাজিল ছেলে? তুর্য কোনো উত্তর না দিয়ে উপমার দিকে তাকালো। হঠাৎ উপমা মনে মনে ভাবলো, আরে এটা তো ইন্ডিয়া, এই ছেলে হয়তো আমার বাংলা ভাষা বুঝছে না। এবার উপমা ভাঙা ভাঙা কণ্ঠে ইশারায় ছেলেটিকে বলল, मैंने कल नीचे पढ़ा तुम हंसा वाई। উপমার কথা শুনে তুর্য হেসে বলল, আমি বাংলা বুঝি, বাই দ্য ওয়ে আপনার হিন্দি শুদ্ধ হয়নি। উপমা একটু লজ্জা পেয়ে বলল, আমি হিন্দি পারি না, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমিও পারি না, যদিও এখানেই থাকি। উপমা উঠে চলে আসতে যাবে তখনই তুর্য বলল, আমি চাঁদগাঁও থাকতাম, আপনি চট্টগ্রামের কোথায় থাকেন? উপমা কিছুটা অবাক হয়ে বলল, আমি চট্টগ্রামে থাকি ওটা আপনি কিভাবে বুঝেছেন? তুর্য হেসে বলল, আপনার ভাষা শুনে, আপন ভাষা শুনলে কি বুঝবো না নাকি? উপমা বুকে হাত গুজে বলল, আমার বাসা দামপাড়া। ও, ওইদিকে আমি অনেকবার গিয়েছিলাম। উপমা কোনো উত্তর না দিয়ে চলে যেতে নেবে তখনই তুর্য উঠে তার সামনে দাঁড়িয়ে বলল, উঠে যাচ্ছেন কেন, বসুন। না, আমি ছেলেদের সাথে কথা বলি না। উপমার কথা শুনে তুর্য মনে মনে হাসলো। এবার সে বলল, আমিও মেয়েদের সাথে কথা বলি না, কিন্তু আপনি চট্টগ্রামের এটা শোনার পর থেকে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। আসলে গত 8 বছর ধরে আমি কলকাতায় থাকি, দেশের কাউকে আজ এত বছর পর দেখছি। উপমা তুর্যের কথা শুনে কিছুটা আগ্রহী হলো, বলল, এত বছর এখানে কি করছেন? পড়াশোনা করতে এসেছি। ও আচ্ছা। তুর্য মলিন মুখে বলল, আসলে আমার বাবা মা মারা গেছে, পরিবারের আর কেউ নেই, পরিচিত মানুষ এই দেশে ছিল, তাই এখানে চলে এসেছি। আমার অনেক ইচ্ছে করে দেশের কারোর সাথে বসে গল্প করতে। উপমা তুর্যের কথা শুনে আবার সেই বেঞ্চে গিয়ে বসলো। তুর্য মনে মনে হেসে বলল, মিশন 1 কমপ্লিট, এবার মিশন 2, এই মেয়ের সাথে ভাব জমানো। তুর্য এবার উপমার পাশে বসলো। উপমা জিজ্ঞেস করলো, কি নাম আপনার? আমি তুর্য আহমেদ, আপনি? আমার নাম উপমা। বাহ, কি সুন্দর নাম। উপমা মুচকি হাসলো। তুর্য হেডফোন দেখিয়ে বলল, কি শুনছিলেন এতক্ষণ? রিকির গান শুনছিলাম। তুর্য উপমার কথা শুনে চমকে উঠল, বলল, কার গান? রিকি দ্য স্টার। তুর্য হালকা কাশি দিয়ে বলল, আপনি ওর গান শুনেন? উপমা উৎসাহিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ওর ভক্ত, আমার রিকিকে অনেক ভালো লাগে, ও এখানে এসেছে দেখে আমি এই জায়গায় এসেছি। তুর্য তার শার্টের ভেতরে থাকা টি শার্টটা ঢেকে দেওয়ার জন্য ধীরে ধীরে শার্টের বোতাম বন্ধ করতে লাগলো, কারণ সেই টি শার্টটা পরে সে গতকাল রাতে একটা ছবি তুলে ছেড়েছে। উপমা ফোন বের করে তুর্যের সামনেই সে ছবিটা বের করে দেখালো আর বলল, দেখুন, মাথায় ক্যাপ পরাতে মুখটা দেখা যাচ্ছে না, নয়তো আমি ওকে ঠিকই খুঁজে নিতাম। তুর্য বলল, আপনি না দেখে প্রেম করছেন? বাহ, বেশ তো। উপমা ভ্রুকুচকে বলল, প্রেম করছি না, ভালোবাসি ওকে। তুর্য গলা খাকারি দিয়ে বলল,
সামনে পেলে কি করবেন? উপমা অন্যদিকে তাকিয়ে মুচকি এসে বলল, কিছুই করতাম না, শুধু তাকিয়ে থাকতাম। তুর্য মনে মনে হাসলো। এবার সে উপমাকে রাগানোর জন্য বলল, এভাবে একটা অচেনা ছেলের প্রতি দুর্বলতা রাখা ঠিক না। ছেলেটা তো ফ্রডও হতে পারে। তার চেয়ে দেখার পর বন্ধুত্ব করা ভালো, যেমন আমাদের মধ্যে হয়েছে। উপমা দাঁড়িয়ে বলল, কি বললেন আপনি? আমাদের বন্ধুত্ব কখন হলো? আর আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার সামনে রুগীকে ফ্রড বলছেন? ফ্রড হচ্ছেন আপনি। তুর্য দাঁড়িয়ে গেল, বলল, আরে আরে তুমি ভুল ভাবছো আমাকে। উপমা চেঁচিয়ে বলল, আপনি থেকে তুমি? বাহ, আপনাদের মতো ছেলেদের আমি ভালোভাবেই চিনি। সবই মেয়ে পটানোর পরিকল্পনা। দেখুন, আমি আপনার কথায় পড়ব না, আমার অন্য কেউ আছে। তুর্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, রিকি? উপমা জোর গলায় বলল, হ্যাঁ। তুর্য হেসে বলল, ওটা তো সম্ভব না, রিকি তো সেলিব্রিটি, ও তো আপনার সাথে কথা বলারও সময় পাবে না। তবে আমার মতো সাধারণ ছেলেদের হাতে অনেক সময় আছে। আপনি বরং কোনো সাধারণ ছেলের সাথে। উপমার চোখ দুটি চিকচিক করে উঠল। তুর্য সাথে সাথে তার কথা থামিয়ে দিল। উপমা অন্যদিকে তাকাতে তুর্য বলল, আই এম সরি, আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। উপমা অন্যদিকে তাকিয়ে বলল, রিকির সময় নাও থাকতে পারে, ও যেহেতু সেলিব্রিটি, কিন্তু আমার যথেষ্ট সময় আছে। কথাটি বলে উপমা চলে গেল। উপমা পুরো রাস্তা কেটেছে, মনে মনে ভাবছে, কি দরকার ছিল একটা অপরিচিত ছেলের সাথে এত কিছু শেয়ার করার? ছেলেটা এখন দিল তো অপমান করে। এদিকে তুর্য মনে মনে বলল, রিকি দ্য স্টার, তুই তো আমার চেয়ে সেরা ভাই। আমি তো মেয়ে পটানোর জন্য ভাষা খুঁজে পাই না, আর তুই ভাষা ছাড়া কথা ছাড়াই মেয়েদের পটিয়ে ফেলেছিস। এদিকে শতাব্দী আয়নার সামনে বসে বসে চুল বাঁধছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দে সে পেছন ফিরে দেখল ডুমুর। ডুমুরকে দেখে সে মুচকি এসে বলল, আরে ডুমু, এত সকাল সকাল, আয় না। ডুমুর গম্ভীর মুখে রুমে ঢুকে দরজা আটকে দিল। শতাব্দী কিছুটা অবাক হলো। সে বলল, কি হলো ডুমু, দরজা আটকালি কেন? ডুমুর চিন্তিত কণ্ঠে বলল, দিদি, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? দিদি, বিষয়টা আমাদের নিয়ে নয়, আরফ ভাইয়াদের নিয়ে। শতাব্দী ডুমুরকে পাশের চেয়ারে বসিয়ে বলল, কি হয়েছে বল। আরফ ভাইদের সাথে ধোঁকা হয়েছে। মানে? বাবা কাল রাত্রিরে রহমত চাচার সাথে কথা বলছিল, মা তখন সব শুনে ফেলেছে। তাই সকাল থেকেই বাবা মায়ের ঝগড়া। মা বলছে চাচাজান ভাইয়াদের সাথে প্রতারণা করছে, বাবা বলছে চাচাজান ভুল করছে না, এটাই করা উচিত। কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে ওটা আমি বুঝতে পারিনি, কিন্তু রহমত চাচা ভাইয়াদের ধোঁকা দিচ্ছে এটা আমি ভালোভাবেই শুনেছি। শতাব্দী বলল, রহমত চাচা তো উনি যিনি ওদের এখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ গো দিদি, আরো একটা কথা শুনলে অবাক হবে তুমি। ভাইয়ারা আমাদের মতো না, ওই দেশে ওদের অনেক টাকা আছে, অনেক বড় ঘরের ছেলে। শুনেছি ওদের বাবা মাকে খুন করা হয়েছিল, ওরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। পড়াশোনা শেষে ওরা দেশে ফিরে ওদের বাবা মার খুনিদের শেষ করে ফেলবে, মানে ভাইয়ারাও মানুষ মারবে। শতাব্দী আটকে উঠল। ডুমুর আবার বলল, দিদি, অরুণিকার জন্যই চিন্তা হচ্ছে, বাচ্চাটা কি সব ঝামেলায় পড়ে গেল। শতাব্দী বলল, আমি তো কিছুটা জানতাম, কিন্তু ওরা যে এখানে ওদের প্রাণ বাঁচানোর জন্য এসেছে এটা তো জানতাম না। ভেবেছি সালেহ চাচা ওদের পরিচিত। আমিও তো এটাই জানতাম গো দিদি, আমি ভেবেছি ওরা আমাদের দূর সম্পর্কের আত্মীয়। এখন ওদের বাবা মাকে কি রহমত চাচাই মেরেছিলেন? না দিদি, কি বলছো এসব? রহমত চাচা তো এমন মানুষ না। আমি চাচাকে কতবার দেখেছি, উনি মানুষ খুন করার মতো খারাপ না, কিন্তু কিছু একটা তো করেছেন যেটা ভুল।